সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। অল্প স্বল্প গল্পে আপনাদেরকে স্বাগত। বরাবরের মতো অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ উম্মে কুলসুম আমাদের সাথে আছে। আদাব ম্যাডাম। আমাদের শ্রোতাদের জন্য আমার অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, কারণ আমরা ইদানিং খুব ভালো ফিডব্যাক পাচ্ছি বিভিন্ন এপিসোডে। আশা করি আজকের বিষয়টি অত্যন্ত নাগরিক কেন্দ্রিক বা অনেকের চাহিদা আছে এই বিষয়বস্তুর প্রতি, কাজেই আমি মনে করি এটার প্রতিও তাদের খুব আগ্রহ থাকবে। আজকের বিষয় হলো দলিল বাতিল ও দলিল সংশোধনের মামলা। আমার তো মনে হয় কুলসুম, বাংলাদেশে এমন কোন পরিবার নেই যাদের একটা বা দুটো বা তিনটে বা চারটে বা 100টা দলিল করতে না হয়, অথবা এই দলিলকে কেন্দ্র করে কিছু না কিছু ঘটনা ঘটে তাদের জীবনে। এই দলিল বাতিল কি জিনিস? অ্যাকচুয়ালি ম্যাডাম, এটা মনে হয় আমাদের দেশে যারা কোর্ট কাছারিতে আসে, সিভিল কোর্টে, তাদের খুব ভালো ধারণা আছে যে দলিল সংক্রান্ত মামলার উদ্ভব কিন্তু আমাদের সিভিল কোর্টে সবচেয়ে বেশি হয়, এবং কখন একটা দলিল বাতিল হয় সেটা অনেকেরই মনে প্রশ্ন থাকে। একটি দলিল যখন রেজিস্ট্রেশন হয়ে যায় তখন কিন্তু এটাকে আর রেজিস্ট্রারি যে কর্মকর্তা, সাব রেজিস্ট্রার, সে কিন্তু আর বাতিল করতে পারে না। একমাত্র সিভিল কোর্টই এটাকে বাতিল করতে পারে। কোন পরিস্থিতিতে একটা দলিল বাতিল হবে এবং কখন কেউ একটা মামলা দলিল বাতিলের জন্য করতে পারে, এইটা অনেকেরই জিজ্ঞাসা থাকে। সেটাই, এটা খুব জরুরি। তো এই যে মনে করো আমার একটা দলিল আমি করে ফেলেছি রেজিস্ট্রি, কিন্তু আমি দেখলাম যে সাংঘাতিক একটা ভুল হয়ে গেছে, তো আমি দলিল বাতিলের মামলা করব কিভাবে? জি, অবশ্যই। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি আমার একটা জায়গা বিক্রয় করেছি আমার বোনের কাছে। ওইখানে দুইটা দাগের, একই খতিয়ানের দুইটা দাগের ভূমি আছে। তো একটা দাগের 10 শতক আর একটা দাগের 5 শতক আমি বিক্রয় করেছি। যেই দাগের 5 শতক বিক্রয় করেছি ওই দাগে মোট ভূমি ছিল 17 শতক। আমি বিক্রয়ের পরে কিছুদিন পরে জানলাম যে আমার বোন আমার কাছ থেকে যে খরিদ করেছে সেইটা আবার আরেকজনের কাছে বিক্রয় করেছে, এবং সেইখানে 17 শতক, যেই দাগের 5 শতক বিক্রি করেছি আমি, সে 17 শতক জায়গায় বিক্রি করে দিচ্ছে। এবং ওই দ্বিতীয় যে ক্রেতা, সে এসে পুরো 17 শতকের উপরে দখল চাচ্ছে। আমি তখন জানতে পারলাম যে না, আমার তো বিক্রয় ছিল 5 শতক, তাহলে সে 17 শতক কিভাবে বিক্রি করে? সেটাই, আমি তো অন গুড ফেইথ বিক্রয় করেছি আমার আপন বোনের কাছে, আমি কখনো আর এটা সার্টিফিকেট কপি আর তুলে আর দেখিও নাই। তারপরে আমি দেখতে পেলাম যে সত্যি সে ওইখানে 5 শতকের জায়গায় 17 শতক লেখা হয়ে গেছে। তখন আমি ইচ্ছা করলে গিয়ে সিভিল কোর্টে দলিল বাতিল। এটা তো সাংঘাতিক ব্যাপার। মনে করো কোর্টকে তুমি কি করে বিশ্বাস করাবে যে? এইখানে একটা বিষয় আছে, যেমন ধরেন আমি 5 শতকে বিক্রয় করেছি, আমার কাছে কিন্তু তাৎক্ষণিকভাবে একটা সার্টিফিকেট কপি আমি পেয়েছি, ওই যে 3 দিন পরে দেয় সেই সার্টিফিকেট কপি না, এটা হচ্ছে যে একটা কপি, হাত কপি। সেই হাত কপির মধ্যে কিন্তু 2 দাগে 10 শতক এবং 5 শতক লেখা ছিল। আচ্ছা, এটা কিন্তু ম্যাডাম আপনি জানেন যে আপনি সিভিল জাজ ছিলেন এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ পর্যায়ের বিচারক ছিলেন, যে একটা দলিল রেজিস্ট্রেশন হওয়ার পর এটা কিন্তু বালাম বইয়ে লিপিবদ্ধ হয়। বালাম বইয়ে লিপিবদ্ধের পর্যায়টা হয়তো একটু দেরি হয়, তার আগে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সে এটা লেখা হয়ে যায়। ইন্ডেক্সে শুধু দাতা গ্রহীতার নাম, দাগ খতিয়ান, মৌজা এবং কতটুকু ভূমি বিক্রয় হয়েছে সেই পরিমাণটা থাকে। ইন্ডেক্সে কিন্তু তাৎক্ষণিকভাবে এটাতে ওই দুটো দাগের মধ্যে একটাতে 10 শতক, একটাতে 5 শতকই লেখা হয়েছে। তারপরে যখন বালাম বই লিপিবদ্ধ করেছে তখন তারা একটা যুগ সাজস করেছে। আমার বোন স্থানীয়ভাবে শক্তিশালী, সে ওই অসাধু কিছু কর্মচারীর সাথে বলছে যে তুমি কিছু টাকা পয়সা লেনদেন করেছে, যে এটা বালামে একটু আমার বাড়াই দিয়ে দাও, তোমার কিছু টাকা টুকা দেবো। আমি তো আর বিক্রি করে ফেলছি, আমি আর এটা দেখতে যাইনি। সে তখন ওই 5 শতকের জায়গায় এটা 17 শতক করে দিছে। কিন্তু দেখেন, এই যে যখন দলিলটা রেজিস্ট্রেশন হয় বালাম বইয়ে, তো রেজিস্ট্রেশনটা হওয়ার পরে বালাম বইয়ে লিপিবদ্ধ হতে সময় লাগে, এইটা থাকে রেকর্ড রুমে। তাছাড়া জেলা রেজিস্ট্রারের অফিসেও কিন্তু একটা কপি যায়, ওই কপিতেও কিন্তু লেখা থাকবে 5 শতক না 17 শতক। তো এইখানে কিন্তু এই যে অ্যানোমালিটা, এটা খেয়াল করলেই বোঝা যায় যে এট দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ কি লেখা হয়েছিল, ইন্ডেক্সে কত ছিল, তারপরে হস্তান্তর যখন হয়েছে, যখন আমি হাত কপি পেয়েছি তার মধ্যে কত ছিল। এই
এই বিষয়গুলো তাহলে প্রমাণ করতে হবে। তারপর তোমার যেমন 5 শতকের মূল্য যেটা হবে নিশ্চয়ই 17 শতকের মূল্য সেটা মূল্য হবে না। একই হবে না, তাই না? সেই যে মূল্যের একটা ভেরিয়েশন এটাও তখন দেখা যেতে পারে। তো এইটা আমি একটা উদাহরণ দিলাম। আর সাধারণত আমাদের কোর্ট কাছারিতে আমরা যে মামলাগুলা অধিকাংশ সময় পাই, সেটা আমরা দেখেছি যে আমার কোর্টে এরকম একটা মামলা হয়েছিল যে 2 বোন এসে মামলা করলো, মামলা করে বললো যে আমাদের কাছ থেকে আমাদের ভাই বললো যে আমরা জায়গা ভাগ বাটোয়ারা করবো, স্টাম্পে তোমাদের সই করা লাগবে। তো আমরা তো আমাদের জায়গা দলিল বন্টন হবে, সেই জন্য আমরা স্টাম্পে সই করে দিয়েছি। আমাদের টাকা পয়সাও কিছু দরকার, হজ করতে যাব, সেই জন্য ও বলছে যে জমির বাটোয়ারা হলে আমরা বিক্রি করতে পারবো, সেই জন্য আমরা সই করেছি। এখন শুনি আমার ভাই আমাদের জমি লিখে নিয়েছে। সেটা এটা কিন্তু খুবই কমন মামলা। হ্যাঁ, কমন মামলা, এবং এটার আবার পিছনে অনেক ঘটনাও থাকে। আমি আবার দেখেছি যে আমরা যখন মিডিয়েশনে বসেছি তখন আবার পিছনে অন্য কাহিনী এসেছে। বলছে যে না ভাই সব জায়গা জমি এখন দিয়েছিলাম ভাইকে দান দলিল মূলে, কিন্তু এখন সে সব বিক্রি করে খাচ্ছে, তার ছেলে মেয়ের বিয়ের জন্য কিছু রাখছে না, ভাইয়ের বউয়ের জন্য শিখাইছে, আমরা যেন একটা দলিল বাতিলের মামলা করি, এমন ধরনেরও পেয়েছি। অনেক কিছু আছে। তারপরে যেমন ধরো একটা জমি বিক্রি করেছে কিন্তু দেখা গেল রাস্তা মানে খাদের জমি, কিন্তু দেখা যাচ্ছে যে তার পাশ দিয়ে রাস্তা যাচ্ছে, সেটা তখন জানতো না। তখন বললো যে না 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 এটা না, তো আসলে আমি বিক্রি করেছিলাম ওই পাশের জমিটা। মানে মানে যদি এগুলো চায় তো কত ভোগানো যায় মানুষ। এইগুলো হয়তো হয়রানিমূলক মামলা, হ্যাঁ। কিন্তু অনেকে আছে সত্যিকারেরই ভিকটিম হয়। সেটাই হয়তো বা এরকম মানে সে গ্রামে থাকে না, সে শহরে একটা চাকরি করে, হয়তো গ্রামে কারোর কাছে জমি বিক্রি করলো, তখন দেখা গেল যে যেই দাগের ভূমি বিক্রি করছে সেই দাগের ভূমি না দিয়ে অন্য দাগ দিয়ে দিল, বা যেই যতটুকু পরিমাণ তার চেয়ে বেশি দিয়ে দিল, বা যেই খতিয়ানের ভূমি তার সাথে আরেকটা খতিয়ান ঢুকিয়ে দিল, এমন ধরনের হয়। পরে যখন জানতে পারলো তখন সে দেখলো যে না এটা তো বাতিল করতে হবে। এটা একটা আছে। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমারই জমি আমি কিছুই জানি না, কিন্তু আমার এক ভাই আমার আরেক বোনের কাছে বিক্রি করে দিল, সেটাই বা এরকম অন্য একটা থার্ড পার্টির কাছে বিক্রি করে দিল, আমি কিছুই জানি না, অথচ এই দলিল যদি থাকে তাহলে আমার অনেক ক্ষতি হবে। আমি আর একটা মজার মামলা পেয়েছি, খুব ইন্টারেস্টিং, সেটা কুমিল্লায় ম্যাডাম। সেটা হলো গভর্নমেন্টের জায়গা। গভর্নমেন্টের জায়গা এক ব্যক্তি দাতা সেজে আরেকজন গ্রহীতার কাছে বিক্রয় করেছে। তারপরে এসে গভর্নমেন্ট ওই দলিল বাতিল চেয়েছে। দলিল হয়ে গেলে তো তখন আর গভর্নমেন্ট সমস্যা করতে পারে না তখন। তাহলে আমরা যেই জিনিসগুলো দেখলাম যে যদি এমন হয় যে কোনো কারণে দলিল ইচ্ছাকৃত ভাবে কেউ দাগ খতিয়ান ভুল দিয়ে কাউকে ঠকাইতে চায়, মানে যিনি বাদী তার জায়গা অধিক লিখে ফেললো, কিন্তু যা বিক্রি করেছে তার পরবর্তীতে এটা টুইস্টিং করে এটাকে অন্য কিছু করেছে, একটা ফলস ফেব্রিকেটেড দলিল তৈরি করে ফেলেছে। অথবা যদি সত্যহীন কোনো ব্যক্তি বিক্রয় করে, তার সত্যই নেই, সে থার্ড পার্টি, সে বিক্রি করে দিল, তখন প্রকৃত যে সত্যের মালিক, জায়গার যে মালিক, সে সেই দলিলটা বাতিল চাইতে পারে, এরকম হতে পারে। তো এই ধরনের যখন হয়, বা যদি প্রতারণামূলক ভাবে যে মামলাটা, যেমন মা অনেক সময় এসে মামলা করে, বা ভাই বোনের মধ্যে যে বন্টনের জন্য করলো, এটা যদি হয় তাহলে এই দলিলগুলো বাতিল চেয়ে সাধারণত মামলা করা। এখন এই যে দলিল বাতিল, এটা তো তোমার সিভিল নেচার, জি সিভিল কোর্টে একটা ডিক্লারেটরি সুট ঘোষণামূলক মামলা করবে, তাই না? জি জি। কিন্তু এই যে তুমি যে প্রতারণা শব্দটা ব্যবহার করলে, এখানে যে প্রতারণা হচ্ছে সেখানে তোমার ক্রিমিনাল কোর্টে প্রতারণার মামলা করতে পারে কিনা? একই সাথে কিন্তু ক্রিমিনাল কোর্টেরও মামলা চলে, এবং আমি দেখেছি ওই মামলাগুলোতে আবার কি হয়, অনেক সময় ম্যাজিস্ট্রেট ওই যে একটা ফাইন্ডিংস দিয়ে দেয় যে এটা সিভিল কোর্টে মামলা আছে, সিভিল কোর্টে মামলা আছে এবং সিভিল মেরিট, কারণ ওইখানে তো আলটিমেটলি শেষ লাভ তার হবে, তখন এসে তার এই মামলা। আমিও দেখেছি মানে দুটো মামলা কিন্তু চলতে থাকে, তারপরে শেষে এই সিভিল কোর্টের মামলাটার করে ওইটাকে পসপন রাখা হয় যে ঠিক আছে ওখান থেকে রেজাল্ট আসুক। এই যে দলিল বাতিল, আমার মনে হয় সাধারণ মানুষের কাছে তো আমরা এই অনুষ্ঠানটাকে নিয়ে যেতে চাই, তো সাধারণ মানুষের কাছে আমরা তাহলে এটুকু বলতে পারি যে একটি দলিল যখন রেজিস্ট্রি হয়ে যায় সেটাই চূড়ান্ত না, সেটাও বাতিল চাওয়া যাইতে পারে। হ্যাঁ, যখন রেজিস্ট্রি হয়ে যাবে তখন রেজিস্ট্রি কর্মকর্তা এটা বাতিল করতে পারে না, সিভিল কোর্ট এটা বাতিল করতে পারবে। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেরই মনে প্রশ্ন থাকে যে দলিল বাতিলের মোকদ্দমাটা আমরা কোথায় দায়ের করব। সেইটা এখতিয়ার অনুযায়ী যদি এটা
এখন সিভিল জাজ বলে, যেটা সহকারী জজ আদালত বা সিনিয়র সহকারী জজ আদালত ছিল, এটা সিভিল জাজ বা সিনিয়র সিভিল জাজের মানে পেকুনিয়ারি জুরিসডিকশনটা যেখানে যায় এই দলিলের পরীক্ষাটা হ্যাঁ সেখানে করবে। করতে হবে। যদি তার চেয়ে অধিক হয় তাহলে এটা যুগ্ম জেলা জজ আদালতে করবে। আর দলিল বাতিলের মামলায় কিন্তু অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে মামলাটা করতে হয়, সেই জন্য যিনি মামলা করবেন তারও এখানে অনেক টাকার বিষয় আছে। এটা কি নিশ্চয়ই একটা নির্ধারিত সময়ের মধ্যে করতে হ্যাঁ অবশ্যই, এটাতে তামাদির মেয়াদ আছে। সেই তামাদির মেয়াদ হচ্ছে যে যিনি দলিল সম্পর্কে দলিল দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার যে দিন থেকে তিনি অবগত হয়েছেন। এখন আমি দলিল করে দিলাম 10 শতকের জন্য, কিন্তু নিয়ে গেল আমার থেকে 30 শতক। আমি তো জানি যে 10 শতক, আমার হাত কপিতেও 10 শতক আছে, কিন্তু আমি যখন 30 শতকের সার্টিফিকেট কপি পেলাম বা জানতে পারলাম যে ওই 30 শতক সে আরেকজনের কাছে দখল করতে আসলো, তখন ওই তারিখ থেকে 3 বছরের মধ্যে তাকে এই তামাদি। আমার মনে হয় সাধারণ জনগণের জন্য এই কথাটা খুব জরুরি যে দলিল বাতিল করতে হবে যদি দেখা যায় যে সে একটা দলিল করেছে সেটা মানে এই জমি জমার পরিমাণ বা অন্য কোনো কারণে এটা বাতিলযোগ্য মনে করছে সে, তাহলে তার জানার দিন থেকে 3 বছরের মধ্যে মামলাটা করতে হবে এবং অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি মানে তাকে দলিলের যে মূল্যমান সেই মূল্যমানের উপরে নির্ধারিত কোর্ট ফি দিয়ে তারপরে করতে হবে এবং এটাকে একটা ঘোষণামূলক মামলা বলবো। হ্যাঁ, এবং এই মামলা প্রমাণের জন্য তাকে উপযুক্ত দালিলিক এবং মৌখিক সাক্ষ্যের মাধ্যমে একদম এক্সক্লুসিভ সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটা প্রমাণ, কারণ দলিল বাতিল করা এত সহজ না, তাহলে কিন্তু সম্ভব হবে না। কাজেই তাকে একদম প্রথম আলোচনাতে কত শতকের জন্য হয়েছিল, যদি বেশি বেশি হয় এটা, তারপর তার হাত কপিতে কত ছিল, ওই যে ইন্ডেক্স কলফর করে আনা, বালাম কলফর করে আনা, জেলা রেজিস্ট্রারের কাছে যেই কপি গেল ওইটা কলফর করে। আমার মনে হয় তোমার এত চমৎকার করে তুমি বলেছো, আমার মনে হয় যদি এরকম ভুক্তভোগী কেউ থাকে তাহলে এইভাবে যদি আগায় তারা পারবে দলিল। অবশ্যই দলিল বাতিল। আমাদের আরেকটা বিষয়বস্তু ছিল দলিল সংশোধনের মামলা। এটা তো বাতিল করে দিলে, কিন্তু সংশোধনেরও ব্যাপার আছে তাই না? দলিল সংশোধনের মামলাটা কি বলতে চাচ্ছ? সংশোধনের মামলাটা অনেকটা কিন্তু এই দলিল বাতিলের মামলার মতো এত কঠিন মামলা না। অনেক সময় মানে বলে যে ভ্রম সংশোধনী মামলা, অনেক সময় বলে এরকম, আবার অনেক সময় দলিলের ছোটখাটো ভুল কিন্তু জেলার সাব রেজিস্ট্রার নিজেই এটা করতে পারে। যেমন ধরেন এনআইডি তে খাতুন আছে, লেখা হয়ে গেছে বেগম, মানে যেটাকে হাসনা বেগম এখানে হয়ে গেছে হুসনা বেগম, বা হাসনা বেগমকে হুসনা আক্তার এরকম লেখা হয়ে গেল। গ্রামের নামটা একটু ভুল হয়ে গেল, হয়তো গঞ্জের জায়গায় নগর হয়ে গেল। এরকম ধরনের ছোটখাটো ভুল যদি থাকে, পরিমাণ সব ঠিকই আছে, দাগ খতিয়ান ঠিক আছে, কিন্তু ওই যে একটু এদিক সেদিক হয়ে গেছে, হয়তো বা মৌজার নামটা একটু ভুল হয়েছে বা এটা সেটা, এবং উভয় পক্ষ যদি সম্মত হয় যে না এটাতে কোনো আমাদের আপত্তি নেই, তাহলে ওইখানে এটা সংশোধন হয়ে যেতে পারে। এগুলো খুব মানে সার্টিফিকেট কপি হওয়ার আগে এরকম ছোটখাটো ভুল হলে অন গুড ফেথ তাদের এই ভুলটা হয়েছে, তাহলে এটা হয়ে যায়। আর যদি এমন হয় যে আসলে এইটা ওইখানে সংশোধনযোগ্য না, যেমন ধরেন দাগের মধ্যে যে জমি ছিল তার চেয়ে অতিরিক্ত ভূমি বা খতিয়ানের অতিরিক্ত ভূমি হয়েছে, বা এটা সে আগে জানতো না, এখন এটা সংশোধন না করলে পরবর্তীতে এটা তার জন্য একটা হুমকি হয়ে যাবে, সেইটা তখন কিন্তু আর সাব রেজিস্ট্রার পারবে না সংশোধন করার জন্য। সেটাকে অবশ্যই তার একটা সিভিল স্যুট করে তারপরে সেটা কারেকশন করতে হবে। এইসব জায়গায় যে ভুলটা সাধারণত আমাদের দেশের নাগরিকরা করে থাকে, যেমন একটা না দাবি দলিল নেই, বলে যে এইরকম একটা ভুল হয়েছে, আমি তাকে একটা না দাবি দিলাম, কিন্তু এই দলিলটা তো থেকেই যাবে। এবং বাস্তবতা হচ্ছে যে ম্যাডাম, এটা আপনি খুব ভালো জানেন, না দাবি দলিলের কোনো অস্তিত্ব আসলে আমাদের আইনে নাই। মুক্তিপণ বা না দাবি দলিল, এগুলো অনাপত্তি দলিল যেই নামে বলা হচ্ছে, তোমার একটা রেজিস্টার্ড ডিড আছে, জি, সেখানে এটাই সুপ্রিম, জি, তাই না? এইটাতে যদি ওই ধরনের বড় রকমের কোনো ফল্ট বা ভুল থাকে, তাহলে সেটা অবশ্যই সিভিল কোর্টে এসে মামলা করে সংশোধন করতে হবে। তাহলে কুলসুম, তুমি কি সাধারণ দর্শকদের জন্য বলতে পারো যে দলিলে যদি এই ধরনের কোনো ভুল থাকে তাহলে তারা দলিল সংশোধনের জন্য সিভিল
কোর্টে যেন আসেন, হ্যাঁ। কখনোই যেন কোনো না দাবি দলিল বা একটা এফিডেভিট করে নিলাম যে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, আসলে এটা এইভাবে হবে, জি। এরকম কিছু না করেন। হ্যাঁ, তাই তো? এরকম করলে এটার কোনো লাভ নেই, ভবিষ্যতে জটিলতা তৈরি হবে। এবং এই দলিল সংশোধনের মামলায়ও কিন্তু তামাদির মেয়াদ আছে। এটা যেদিন ওই ভুলের কথা জানবে তার থেকে 3 বছর, এই 3 বছরের মধ্যেই তাকে এটা দায়ের করতে হবে। আমি ম্যাডাম এই খুব ইন্টারেস্টিং মামলা পেয়েছি। আমি যখন মৌলভীবাজারে ছিলাম তখন দেখেছি, আসলে মনেও থাকে না, আমার আমার আসলে কেন কিছু মনে থাকে না। মৌলভীবাজারে না আমি পেয়েছি যে একাধিক দলিল হয়েছে, মানে একটা দলিলে ভুল হয়েছে, হ্যাঁ। তারপরে আবার আরেকটা দলিলে এরকম হয়েছে একই ভুল, তারপর আরেকটা দলিলে একই ভুল হয়েছে। ওরা 3টা দলিল পরপর একই দলিল থেকে প্যারেন্ট ডিড থেকে আর 2টা ডিড হয়েছে, সেগুলো তো ভুল হয়েছে। ওরা এটাকে বলে মিউচুয়াল মিস্টেক, আবার বোনাফাইড মিস্টেক। একদম খুব বলে এটা। তো এই মিউচুয়াল মিস্টেক মানে আমি অনেক সময় সাক্ষী নিতে নিতে বিরক্ত হয়ে বলছিলাম, আপনারা শুধু ভুলই করে যাচ্ছেন, ব্যাপারটা কি, এরকম ভুল হয় কেন? বলে কি স্যার লেখাপড়া জানে না, যেভাবে ওই গাইড করছে ওরা ওর কাগজপত্র দেখে বুঝে না, এই জন্য ভুল হয়েছে। তো অনেক সময় হয় যে বোঝা যায় যে না, আসলে ওই বিবাদীও এসে বললো যে স্যার এটাতে আসলে বলে আমার কোনো আপত্তি নাই, এরকম আমারও ভুল ছিল, কাগজপত্র ঠিক মতো আমি দিতে পারি নাই সময় মতো, ওই আন্দাজের উপরে লিখছিল, পরে কাগজ দিয়েছি, এখন দেখি একটা ভুল হয়ে গেছে। তো এরকম হয়। তো অনেক সময় এই ধরনের ভুল হয়, তো এইগুলোর জন্য তখন এই দলিল সংশোধনের মামলা করা। তাহলে আমরা আজকে আমাদের আলোচনার শেষে এসে এটা বলতে পারি যে দলিল যদি বাতিল করতে চাওয়া হয় তাহলে অবশ্যই সিভিল কোর্টে ঘোষণামূলক মামলা করতে হবে, তাই তো? জি হ্যাঁ। আর দলিল সংশোধনের মামলাও যে কোনো এফিডেভিট দিয়ে বা না দাবি দিয়ে করবেন না আপনারা। আপনারা দলিল সংশোধনের যে মামলাটা করবেন সেটাও সিভিল কোর্টে একটি ঘোষণামূলক মামলা করবেন, তাই তো? এবং যেদিন জানতে পারবেন তার সেদিন থেকে 3 বছরের মধ্যে আসতে হবে। এটা বোধহয় সাধারণভাবে এটুকুন বললেই আমরা, আমার মনে হয় যথেষ্ট। তারপর তারা তো একজন আইনজীবীর মাধ্যমে এই মামলাগুলা করবেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে শ্রোতা বন্ধুরা আপনারা প্রশ্ন করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায় প্রমাণিত অপ্রমাণিততে। ধন্যবাদ। ধন্যবাদ।